শুরুতে জানিয়ে দেব, ইউক্রেনে বড় ধরনের ড্রোন হামলা করবে রাশিয়া, ভয়ে কাঁপছে জেলেনস্কি। জানিয়ে দেব, গাজার আবাসিক এলাকায় ঢুকে পড়ছে ইসরায়েলি ট্যাঙ্ক। অন্যদিকে রয়েছে ইরান সমর্থিত 4টি গোষ্ঠীকে সন্ত্রাসী ঘোষণা করল যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব, কানাডায় ভারতীয় দূতাবাস দখলের ঘোষণা দিচ্ছে খলিস্তানপন্থী নেতারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইউক্রেনে বড় ধরনের ড্রোন হামলা করবে রাশিয়া, অভিযোগ জেলেনস্কির। ইউক্রেনের মনোবল ভাঙতে রাশিয়া বড় ধরনের ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, গোয়েন্দা প্রতিবেদন ইঙ্গিত করে যে মস্কো ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করে হামলা চালাবে। আজ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য উঠে এসেছে। গত রাতে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, রাশিয়া দীর্ঘ ড্রোন হামলার মাধ্যমে ইউক্রেনকে নিঃশেষ করার পরিকল্পনা করছেন। আমাদের নিশ্চিত করতে হবে এবং আমরা সেজন্য সবকিছু করব। অন্যান্য হামলার মতো এই হামলাও তারা ব্যর্থ হবে। আকাশ প্রতিরক্ষার সাথে তারা জড়িত, তাদের এখন বিশেষ নজর রাখতে হবে। ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা সাম্প্রতিক দিনগুলোতে বেড়েছে। গত 3 রাতে মস্কো ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আক্রমণ করেছে। এই বিষয়ে জেলেনস্কি বলেন, নতুন বছর শুরু হওয়ার পর রাশিয়ার পাঠানো 80টি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেনীয়রা। গত কয়েক মাস ধরে ড্রোন হামলায় ইউক্রেনের বেশিরভাগ জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এতে বিদ্যুৎবিহীন এবং অন্ধকারাচ্ছন্ন জীবন কাটাতে হচ্ছে লাখ লাখ মানুষকে। এর আগে অধিকৃত দোনেস্ক অঞ্চলের এক ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার 4 শতাধিক সৈন্যকে হত্যার দাবি করে ইউক্রেন। ক্ষেপণাস্ত্রটির লক্ষ্যবস্তু ছিল মাকিভা শহরের একটি ভবন, যেখানে রাশিয়ান সৈন্যদের ঘাঁটি ছিল বলে ধারণা করা হচ্ছে। এদিকে গাজার আবাসিক এলাকায় ঢুকে পড়েছে ইসরায়েলি ট্যাঙ্ক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সিটির একটি প্রধান আবাসিক এলাকায় কয়েক ডজন ইসরায়েলি ট্যাঙ্ক এবং সামরিক বাহন ঢুকে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা। ইসরায়েলি বাহিনী স্থল অভিযানে দ্বিতীয় দিনেই গাজা শহর দখলের লক্ষ্যে অভিযান শুরু করেছেন। আজ বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানানো হয়েছে। টিভি ফুটেজে দেখা গেছে ট্যাঙ্ক, বুলডোজার ও সাজোয়া যানগুলো উত্তর গাজা সিটির শেখ রাদওয়ানের দিকে চলছে। নিজেদের আড়াল করার জন্য ইসরায়েলি বাহিনী কামানের গোলা এবং স্মোক বম্ব নিক্ষেপ করায় চারদিকে মেঘের মতো ঘন ধোঁয়া দেখা যাচ্ছে। যুদ্ধের আগের দিন শেখ রাদওয়ান এলাকায় কয়েক হাজার মানুষের বসবাস ছিল। এটি সবচেয়ে ঘন বসতিপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত। ইসরায়েলের দাবি, হামাসের হাতে আটক পণবন্দীদের মুক্ত করতে এবং হামাসের আনুমানিক 3000 যোদ্ধাকে পরাজিত করতে তারা গাজা সিটিতে অভিযান চালাচ্ছেন। ইসরায়েল হামাসের এই দলটাকে সর্বশেষ শক্ত ঘাঁটি হিসেবে অভিহিত করেছেন। তবে আন্তর্জাতিক অঙ্গনে এই অভিযানের ব্যাপক নিন্দা করা হচ্ছে। বুধবারে ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশের পর আশপাশের ভবন এবং প্রধান সড়কগুলোতে ভারী বিমান হামলা চালানো হয়েছে। একে স্থল অভিযানের প্রস্তুতি বলে ধারণা করছেন শেখ রাদওয়ানের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা সাদ হামদা পরিবার নিয়ে বুধবার সকালে দক্ষিণে চলে গেছেন। বিবিসিকে তিনি বলেছেন, ড্রোনগুলো কিছুই বাকি রাখেনি। তারা সোলার প্যানেল, বিদ্যুৎ জেনারেটর, পানির ট্যাঙ্ক, এমনকি ইন্টারনেট নেটওয়ার্কেও আঘাত হেনেছে। তিনি বলেন, জীবন একেবারেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বিপদ থাকা সত্ত্বেও বেশিরভাগ মানুষ চলে যেতে বাধ্য হয়েছেন। আবু ইস্কান্দার, আল তাওয়াম এবং আল সাফওয়াতি এলাকায় শেখ রাদওয়ান অন্তর্ভুক্ত। আল জালা সড়ক শেখ রাদওয়ানকে বিভক্ত করছে। এটি গাজা সিটির মধ্যবর্তী অঞ্চলের সঙ্গে এর পূর্বাঞ্চলীয় এলাকাগুলোকে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ সড়ক। শহরের আরও গভীরে ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রণ নিতে পারে এবং কেন্দ্রীয় এলাকাগুলোতে পৌঁছানোর পথ খুলে দিতে পারে বলে জানিয়েছে স্থানীয়রা। গাজা সিটি সড়কে ট্যাঙ্কের ছবি ছড়িয়ে পড়া স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে, বিশেষ করে যারা এখনও শহরের পশ্চিম ও কেন্দ্রীয় অংশে রয়েছেন। শেখ রাদওয়ানে ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশের ফলে এখন আরেক দফা মানুষ ঘরবাড়ি ছাড়তে শুরু করেছেন। হাজার হাজার পরিবার দক্ষিণে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। এর আগে মঙ্গলবার আইডিএফ জানিয়েছে প্রায় 3.5 লাখ মানুষ গাজা শহর ছেড়ে পালিয়ে যাচ্ছেন। যদিও আগস্ট থেকে জাতিসংঘ এই সংখ্যা 1,90,000 বলে জানিয়েছেন। অনুমান করা হচ্ছে অন্তত 6.5 লাখ মানুষ এখনও সেখানে রয়ে গেছেন। এদিকে ইরান সমর্থিত 4টি গোষ্ঠীকে সন্ত্রাসী বলে ঘোষণা করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত হয়েছে ইরান সমর্থিত 4টি সশস্ত্র গোষ্ঠী। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, তালিকায় যুক্ত হওয়া সংগঠন 4টি হল হারাকাত আল নুজাবা, কাতায়েব সৈয়দ আবু সোহাদা,
হারাকাত আনসার আল আউফিয়া এবং কাতায়েব আল ইমাম আলী। এই 4টি সংগঠনই বিশেষ তালিকাভুক্ত বৈশ্বিক সন্ত্রাসীর তালিকায় অন্তর্ভুক্ত ছিল। আর 2023 সালের কাতায়েব সাইয়্যিদ আল শুহাদা এই তালিকায় ছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে দাবি করেছেন, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জোট বাহিনী ঘাঁটিতে হামলা চালিয়েছে। সাধারণত নিজেদের সম্পৃক্ততা আড়াল করতে ভুয়া নাম বা প্রক্সি গোষ্ঠীকে ব্যবহার করতে এই ধরনের হামলা চালায় তেহরান। ইরানকে রাষ্ট্র সমর্থিত সন্ত্রাসবাদ অর্থায়নে শীর্ষস্থানীয় দেশ হিসেবে বিবেচনা করে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন স্থানে সশস্ত্র গোষ্ঠীর পেছনে ইরানি মদদের অভিযোগ রয়েছে। এদিকে কানাডায় ভারতীয় দূতাবাস দখলের ঘোষণা খলিস্তানপন্থী নেতাদের। কানাডায় ভ্যানকুভারের ভারতীয় কনসুলেট গুপ্তচর নেটওয়ার্ক পরিচালনা করছে বলে উল্লেখ করে এটি দখলের ঘোষণা দিয়েছে খলিস্তানপন্থী আন্দোলনকারীরা। আজ বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর শিখস ফর জাস্টিস এসএফজে নামে একটি সংগঠন ওই দূতাবাস দখল করবে বলে হুঁশিয়ারি দিয়েছে। এই জন্য ওই দিন দূতাবাসের অ্যাপয়েন্টমেন্ট প্রাপ্তদের অন্য তারিখে যাওয়ার আহ্বান জানিয়েছে তারা। এসএফজে কানাডার নতুন ভারতীয় হাইকমিশনের দিনেশ পট্টনায়কের ছবিতে টার্গেট করে চিহ্ন এঁকে একটি পোস্টারও প্রকাশ করেছেন। এক বিবৃতিতে সংগঠনটি অভিযোগ করে বলেছে, ভারতীয় কনসুলেটগুলো খলিস্তানপন্থীদের লক্ষ্য করে গোয়েন্দা নেটওয়ার্ক এবং নজরদারি চালাচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, 2 বছর আগে 2023 সালের 18 সেপ্টেম্বর কানাডায় খলিস্তানপন্থী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সংসদে বলেছিলেন, খলিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের ভারতীয় এজেন্টদের ভূমিকা তদন্তাধীন। 2 বছর পেরিয়ে গেলেও ভারতীয় কনসুলেটগুলো এখনও খলিস্তান গণভোট প্রচারকদের লক্ষ্য করে গোয়েন্দা নেটওয়ার্ক এবং নজরদারি চালাচ্ছে। সংগঠনটি অভিযোগ করেছে, তাদের প্রতি হুমকি এতটাই গুরুতর হয়ে উঠেছিল যে নিজ্জরের মৃত্যুর পর খলিস্তান প্রতিষ্ঠার বিষয়ে গণভোটের প্রচারক হিসেবে নেতৃত্ব দেওয়া ইন্দরজিৎ সিং ঘোষালকে নজরদারিমূলক সুরক্ষা দিতে রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশ RCMP বাধ্য করেছিল। আন্দোলনকারীরা বলছে, এই দখলের মাধ্যমে তারা কানাডার মাটিতে গুপ্তচর বৃত্তি এবং তার ভয় দেখানোর সংস্কৃতিতে জড়িয়ে পড়ার জবাবদিহির দাবি তুলবে। এই বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভ্যানকুভারের কনসুলেটের কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। 1980 সালে ভারতের পাঞ্জাব প্রদেশ ঘিরে শিখদের একটি অংশ স্বাধীন খলিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। ওই আন্দোলনকে খলিস্তান মুভমেন্ট বলা হয়। আন্দোলনটির জের ধরে অনেক সহিংসতা হয়েছিল এবং মৃত্যু হয়েছিল হাজারো মানুষের। ভারতীয় সেনাবাহিনী বিশেষ অভিযানের পর এই আন্দোলন স্তিমিত হয়। এই আন্দোলনে জড়িতদের ভারত বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী আখ্যা দেয় এবং দেশের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত করে। বর্তমানে ভারত সেভাবে সংগঠিত হতে না পারলেও শিখরা কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে খলিস্তান প্রতিষ্ঠান প্রচারণার পক্ষে সক্রিয়। এমনই এক নেতা নিজ্জর, যাকে সন্ত্রাসী ঘোষণা করেছিল ভারত। 2023 সালের 18 জুন ভ্যানকুভারের একটি শহরতলিতে তাকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় ভারতের গুপ্তচররা জড়িত বলে খোলাখুলি বলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ট্রুডো। এই নিয়ে কানাডার সঙ্গে ভারত সরকারের সম্পর্কে টানপোড়েন দেখা দেয়।